আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের 5 নাম্বার স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল স্কুলের প্রশ্নগুলো সলভ করব। একের প্রশ্ন আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন। 2 প্রশ্ন আদিম মানুষদের মধ্যে প্রথম হাতকুঠার বানায় হোমো ইরেক্টাসরা। আদিম মানুষ কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগে। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পোড়াইট দিয়ে। ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে হচ্ছে হরপ্পায়। ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে, এটা মেহেরগড় হবে, এটা হরপ্পা হবে না। মেহেরগড়ে পাওয়া গিয়েছে। হরপ্পাতেও শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছে, কিন্তু পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে হচ্ছে মেহেরগড়ে। সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। 1 নম্বর প্রশ্ন দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। 2 প্রশ্ন কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? মানুষের সংস্কৃতি। 3 নাম্বার হচ্ছে হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতায় বাণিজ্যে কী কী যানবাহন ব্যবহৃত হতো? বলদ, গাধা ও উটে টানা গাড়ি এবং নৌকা ও জাহাজ। 1 নম্বর প্রশ্ন হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো। এটা বইয়ে আছে 18 নম্বর পৃষ্ঠায়। যে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ, এই যে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ, এরা আনুমানিক 2,30,000 বছর আগে ছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করতো, নানা কাজে আগুন ব্যবহার করতো, পশুর মাংস পুড়িয়ে খেত, ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র ও তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। 2 প্রশ্ন আছে 2 প্রশ্ন আদিম মানুষ যাযাবর ছিল কেন? এটা হচ্ছে 20 নম্বর পৃষ্ঠায়। এই যে আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল জোগাড় করে তারা পেট ভরাতো। ফলে নানা জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ, মানে তাদের যাযাবর জীবনযাপন করতে হতো। 3 প্রশ্ন সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? এটা আছে বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। ওই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত। তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা, কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে। সেই সবকটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই। ফলে হরপ্পা নামেই ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো। এটা টেক্সট বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মহেঞ্জোদারোর স্নানাগার। মহেঞ্জোদারোর স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। তার চারিদিকে 8 ফুট উঁচু ইটের দেয়াল দিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা ব্যবস্থা ছিল বা হয়েছিল। আবার অতিরিক্ত জল বার করে দেওয়াও যেত। জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। 4 প্রশ্ন পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আছে টেক্সট বইয়ের 19 নম্বর পৃষ্ঠায়।
পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য। এই যে এইগুলোই বৈশিষ্ট্য। হাতিয়ার বড় ভারী পাথরের এবড়োখেবড়ো, শিকার করেও বনের ফলমূল জোগাড় করে খেত তারা, আর খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো। 4-এর দাগের 2-এর প্রশ্ন হচ্ছে ভীমবেটকা গুহা। ভীমবেটকা গুহা টিকা, ভীমবেটকা গুহা, এই যে ভীমবেটকা সম্পর্কে লেখা আছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য, নানান রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীরও ছবি দেখা যায়। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং। এবার হচ্ছে টিকা লেখো হরপ্পা সভ্যতার শিলমোহর। এটা টেক্সট বইয়ের 39 নম্বর পৃষ্ঠায়। হরপ্পা সভ্যতার শিলমোহর। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন। শিলমোহরগুলিতে নানান লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ শিলমোহরে একটি উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর, তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকতো। শিলগুলো বানাবার পরে সেগুলোতে এক রকমের সাদা জিনিস মাখানো হতো, তারপরে সেগুলো পোড়ানো হতো। বেশিরভাগ শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ইউনিকর্ন। শিংওয়ালা মানুষ, সার, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। এবার আসছে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। এটা আছে 42 নম্বর পৃষ্ঠায় হরপ্পার লিপি। এই যে হরপ্পার লিপি, হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি। শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি সাংকেতিক। 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁদিকে। পাত্র, শিলমোহর, তামার ফলক নানা কিছুর উপরেই হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাভিরা কেন্দ্রে পাওয়া গেছে। 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন আছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কী লাভ হয়েছিল বলে তোমার মনে হয়? এটা রায় মার্টিন সহায়িকার 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নে, 16 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর প্রশ্ন। এই যে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? আদিম মানুষের জোট বাঁধার কারণ, বিভিন্ন কারণে আদিম মানুষ জোট বেঁধেছিল। আদিম মানুষ জোট বাঁধার কারণগুলো কি কি? পশু শিকার করার জন্য, নিজের আত্মরক্ষার জন্য, চাষবাস ও পশুপালনের জন্য, এগুলো সম্পর্কে লিখতে হবে। আর জোট বাঁধার সুফল, জোট বাঁধার সুফল পয়েন্ট করে 1, 2, 3 করে লিখতে হবে। যে জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায় সে সময় অনেক শক্তিশালী প্রাণীও ছিল পৃথিবীতে, কিন্তু তারা এক সময় শেষ হয়ে গেছে। জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য মানুষ শীত, বর্ষা, গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে। জোট বাঁধার ফলে মানুষ বিভিন্ন পেশার কাজ করতে পেরেছে। কেউ চাষবাস করেছে, কেউ কারিগরের কাজ করেছে, কেউ পশুপালন করেছে। এক কথায় বলতে গেলে জোট বাঁধার ফলে মানুষ ক্রমশ উন্নত হয়ে সভ্যতার দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। 5-এর দাগের 2-এর প্রশ্ন আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল? এটা রায় মার্টিন সহায়িকার 15 নম্বর পৃষ্ঠার 5-এর আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল।
এই প্রশ্নটা অ্যাকচুয়ালি নতুন পাথরের যুগের থেকে মানে পুরনো পাথরের যুগের সাথে নতুন পাথরের যুগের তুলনামূলক একটা আলোচনা করতে হবে যে কিভাবে পুরনো পাথরের যুগের থেকে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে হাতিয়ার, বাসস্থান, জীবিকার যে উন্নতি ঘটছে সেইটাই এখানে আলোচনা করতে হবে। পাঁচের দাগে 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? নগর পরিকল্পনা এটা হচ্ছে টেক্সট বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা টেক্সট বইয়ে আছে, এগুলোই ছোট করে লিখতে হবে যে নগরায়ন কাকে বলা হয়। তারপরে হরপ্পা এই যে বসতি এলাকা যে দুটো ভাগে ভাগ ছিল, সিটাডেল আর সাধারণ মানুষ যেখানে বসবাস করত। তারপরে যে শস্যাগার, তারপরে হচ্ছে স্নানাগার, যেটা এদিকে আছে স্নানাগার। আর হরপ্পা সভ্যতার নগর জীবন আরেকটি গুরুত্বপূর্ণ যে শৌচাগার, স্নানাগার, এগুলো সম্পর্কে লিখতে হবে, এটাই নগর পরিকল্পনা। তারপরে রাস্তাঘাট সম্পর্কে লিখতে হবে, এগুলোই ছোট করে লিখতে হবে। তবে বড় প্রশ্ন পয়েন্ট করে লিখলেই ভালো হয়, ভালো নাম্বার পাওয়া যায়। এই প্রশ্নটায় রায়ো মার্টিনের 36 নম্বর পৃষ্ঠায় 4 নম্বরের প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই যে পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাকৈতিহাসিক নদীমাতৃক নগরকেন্দ্রিক সভ্যতা। নগর পরিকল্পনা হচ্ছে প্রথম পয়েন্ট জনবসতি এলাকা, তারপরে বাড়িঘর, প্রণালী, রাস্তাঘাট, আর হচ্ছে শস্যাগার, এই কটা পয়েন্ট। আর এইদিকে আছে হচ্ছে স্নানাগার। 5 নম্বরের 5-এর দাগের হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। মেহেরগড় সভ্যতা সম্পর্কে টেক্সট বই 30 নম্বর পৃষ্ঠায় আছে। মেহেরগড় সভ্যতার 30 নম্বর পেজে আছে এই যে মেহেরগড় কোথায় অবস্থিত, কত সালে কারা আবিষ্কার করেন, তার যে 3টে পর্ব, প্রথম পর্ব, তারপরে দ্বিতীয় পর্ব, তারপরে যে তৃতীয় পর্ব সম্পর্কে লিখতে হবে। এটা রায়ো মার্টিনের 35 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন। এই যে মেহেরগড় সভ্যতার 3টে পর্বে কি ধরনের বদল লক্ষ্য করা যায়। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এটা লিখতে হবে।